তার জন্য আমি পারতাম না স্লিপিং ট্যাবলেট খাওয়ার পরেও ঝিমাইতে ঝিমাইতে হয়তো যাইতাম আমি, তারপর আমি বাসায় ঘুমানোর চেষ্টা করতাম না কখনো। দেখা গেছে আমার ওই ছেলেটা কি আপনার সাথে একই রুমে থাকতো? না, একই রুমে থাকতো না, আমি ওর মার সাথে থাকতাম আর পাশের আরেকটা রুমে থাকতো। দেখা যেত যে অকারণে ওই রুমে খুব কম ঢুকতো না ততটা এই রুমে। দেখা গেছে আমি রাতে 10টা 11টায় বাসায় ফিরছি, ওই 12টা 1টার মধ্যে সবাই ঘুমিয়ে গেছে। তো এই রুমে আসার ততটা প্রশ্ন দেখতো না। আর আমি সকালবেলা 7টার মধ্যে বাসা থেকে বের হয়ে চলে। বাবা কি বলতো আপনার সাথে? বাবা কোনো ধরনের খারাপ আচরণ করতো না? ওর বাবার সাথে আমার ততটা ইয়ে হইতো না, দেখা হইতো না, কথা হইতো না, তিনি খুব একটা সময় এখানে থাকতো না। তো এইভাবে যাচ্ছিল লাস্ট কোরবানির ঈদ। কোরবানির ঈদে ঈদ যখন হয় আমি আমার মানে ওদের সাথে বাড়ি যাই, ওদের সাথে ওদের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে ওদের বাড়িতে যাই। তো যাওয়ার কারণ আমি একা একা কোথায় কিভাবে যাবো, গ্রামের বাড়িতে যাই ওদের সাথে। যাওয়ার পরে ওদের ওইখানে আমি তো সকালবেলা যা পৌঁছায় সবাই, তো সকালবেলা যাওয়ার পর আমি 2-3 ঘন্টা পর আমি আমার নানা বাড়িতে চলে আসি। ওদের বাড়িতে তো আমি কখন থাকবোই না। আমাদের ওইখানেই বরিশালে। তারপর গ্রামের বাড়িতে যায়, যাওয়ার পরে আপনি ওখান থেকে সুযোগ পেয়ে নানা বাড়িতে চলে যাই, কারণ ওইখানে গেলে হয়তো সবাই আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে, সবাই ফিল করবে যে ওই মেয়েটাই তো। তার জন্য আমি কিছুক্ষণ পর আমি আমার নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে চলে আসার পর আমি মানে 2-3 দিন ওইখানে থাকা হয়, তারপর আবার ঢাকা ব্যাক। আসার পরে মানে ঢাকা আসার পরে আমি একদিনকে আমি সন্ধ্যার পরে আমি বাসায় ফিরতেছি, 8টা কি 8:30 বাজে আমি বাসায় ফিরতেছি। বাসায় ফেরার সময় একটা ছেলে ভ্যানের উপর বসা থাকে, কয়েকটা ছেলে, ওইখান থেকে একটা ছেলে কমেন্ট করে যে মনে হয় বাড়িতে গেছিল, কয়েকদিন যাবো তো দেখি নাই, বাড়ি থেকে আসছে। তো আমি তখন মনে করলাম যে এই ছেলেটা মনে হয় আমার ফলো করছে এর আগে, যেহেতু আমি বাড়ি থেকে আসার পরে এই কথা বলতেছে। তো আমি বাসায় চলে যাই। তো এর আগে ওই ছেলেটার ফেসটা আমার কাছে একেবারে অপরিচিত। ওই দিনই ফার্স্ট আমি ফেসটা দেখি, এবং ফেসটা দেখার পরে দেখা গেছে যে 2-1 দিনের মধ্যে ওর সাথে আমার দেখা হয়। বিশেষ করে আমি রাতে বাসায় ফেরার সময়, সকালে যখন আমি যাই 7টার দিকে তখন ওরকম কেউ থাকে না। তো রাতে ফেরার সময় দেখা গেছে 2-1 দিন পর পরই ওর সাথে আমার দেখা হয়, এবং কন্টিনিউ তখন আমাকে কমেন্টস করতে থাকে। তো এর আগে আমি যখন পড়াশোনা করি, পড়াশোনা অবস্থা অনেক অফার হয়, কিন্তু কখনো আমার কাছে ওইগুলা রেসপন্স হয় না এবং খুব খারাপ লাগে। কিন্তু ওর কমেন্টসটা কেন যেন আমার ভালো লাগছিল। তো তখন তো আমি একেবারে সম্পূর্ণ একা, কোনো ফ্রেন্ডদের সাথেও ততটা মিশতে পারি না, ইয়ে করতে পারি না, দেখা গেছে খুব ডিজার্ট থাকি। তো ওর কমেন্টস গুলো ভালো লাগার পরে ও কমেন্টস করতে আমি কিছু বলতাম না, আমি শুধু হাসতাম। এরকম কিছুদিন কমেন্টস করার পর একদিন সকালবেলা, আমি ওই দিন শুক্রবার, আমি ওই দিন কলেজ আসিনি, তো সকালবেলা 11টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার পর ও তখন মনে হয় সম্ভবত ফার্স্ট ঘুম থেকে উঠছিল। তো ঘুম থেকে উঠে ও বের হয়ে আমার দেখছিল, তো বলতেছে আজকে দিনটা অনেক ভালো যাবে। ঘুম থেকে উঠে দেখছি এঞ্জেল। তো আমি হাসা দিছি, হাসছিলাম, হাসার কাজ। কিভাবে দেখলো আপনাকে? মানে আপনি তো আপনার ওই আগের বাসাতেই থাকতেন। হ্যাঁ, ওই বাসাটা আর ওই বাসা, ওদের বাসাটা কাছাকাছি, একদম কাছাকাছি একদম। কোথায় ছিল বাসা? ঢাকার এটা ঢাকার এলাকার নাম বলে কোনো সমস্যা নেই, আপনি ছেলের নামও বলেনি, কোনো সমস্যা নেই। কোথায় ছিল বাসাটা? ওর নামটা বলি আমি, ওর নামটা রুমেল। মানে যে ছেলে আপনাকে জোর করে বিয়ে করেছে? না, মানে সেকেন্ড ওয়ান, যে সাথে পরিচয় হচ্ছে। আর বাসাটা কোথায় ছিল ঢাকার? আপনি বাসাটা বলতে চাচ্ছেন না? ওকে, ঠিক আছে, জান। তারপর? কারণ ওই এলাকাটার সবাই প্রায় কম বেশি ঘটনাটা জানে এবং আপনাকে সবাই চেনে। ওকে, ঠিক আছে। আমি এখানে একটু শ্রোতাদের অনেক খেপে যাবেন আপনার উপরে, আমি একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করতে চাই। দেখুন, আপনারা যারা বলছেন যে আপনারা ওর বাসার নামটা জানতে চান, ও কোথায় থাকে সবকিছু জানতে চান, এই প্রশ্নগুলো আমি ওকে করেছি, এবং তারপরও যারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ওর উপর, তাদের উদ্দেশ্যে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, ওর বাসার অ্যাড্রেসটা জেনে বা যে ঘটনাটা যেখানে ঘটেছে এটা জেনে আপনি কি বা করবেন বলুন। আপনার এখানে বলতে চাচ্ছি না এই কারণে যে আমি তো সম্পর্কটা থেকে এখনো বিচ্ছিন্ন না। এক্স্যাক্টলি, আমরা গল্পের শেষ পর্যন্ত যাবো, সেটা আপনি আগে থেকে কিছু বলে দিন না। আমরা একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে তাদেরকে বলবো যে প্লিজ আমরা গল্পটা থেকে সবাই যে জিনিসটা নেবার চেষ্টা করবো সেটা হচ্ছে মোরাল লেসনটা আসলে কি, ভুলটা আসলে কারা কারা করেছে, কোন কোন জায়গাগুলোতে ভুল হয়েছে। বাসার ঠিকানা জেনে কিংবা ওর পার্সোনাল লাইফ সম্পর্কে আরো বেশ কিছু জেনে, ও কোথায় থাকে সেটা জেনে আসলে ওর কতটুকু কি ওর আমরা করতে পারবো। হ্যাঁ, সেই হেল্পের জায়গাটা যদি কিছু থেকে থাকে, করার থাকে, তাহলে ও যতটুকু বলবে ততটুকুই আসলে না। আমরা ওই শ্রদ্ধার জায়গাটুকু যিনি গেস্ট হয়ে আসেন, অতিথি হয়ে আসেন, তার প্রতি যেন বজায় রাখি। জি প্লিজ, তারপরে বলুন। তারপর আমি মানে যে কাজে বাসা থেকে বের হয়েছি ওই কাজে চলে যাই। তো চলে যাওয়ার পর এইভাবে চলতে থাকে কিছুদিন। তো 31st নাইট আমি সন্ধ্যার পরে বাসায় ফিরছি। তো আমি কিছু চকলেট কিনি। তো চকলেটের দোকানে যাওয়ার আগেই ও বলতেছে যে আজকে বলে দেবো নাকি সামনের বছর পর্যন্ত ওয়েট করব। তো ও বলতেছে, তখন আমি চকলেট কিনে আসার সময় ওর হাতে ওর একটা চকলেট মানে দূর থেকে এভাবে ধরে দিছি, দিয়ে বলতেছি যে কারোর জন্য কি কখনো কিছু ওয়েট করে, সবকিছু সময় মতোই বলতে হয়। আর এই যে একটা বছর গেছে গিয়ে, এরকম একটা বছরের মতো একটা জীবনও চলে যেতে পারে। সো কারোর জন্য কখনো কিছু ওয়েট করানো উচিত না। যেটা আমার বলার বা যেটা আমার করার সেটা জাস্ট টাইমেই করা উচিত। তো ওই কথাটা বলার পর আমি এই কথাটা বললাম, আমি সাথে সাথে কিছু না বলে সাথে সাথে চলে আসতেছি, ও আমার পিছনে আসতেছে। তো আসে আমার বাসার গলির মধ্যে, মানে যে বাসা আমি যাবো ওই বাসার গলির মধ্যে ও বললো যে জাস্ট
1 মিনিট একটু দাঁড়ান। তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বলতেছে আপনার নামটা জানতে পারি? তো আমি আমার নামটা বললাম, বলার পর ও বলতেছে যে আপনার ফোন নাম্বারটা জানতে পারি? সরি, আমার ফোন নাম্বারটা তো দেওয়া যাবে না। পরে বলতেছে যে এই চকলেটটা নিয়ে যান, আজকে যদি আপনার ফোন নাম্বারটা আমাকে দিতেন সেটাই আমার জন্য বড় গিফট হতো। আমি বললাম যে আমি চকলেটটা নিয়ে আপনি ব্যাগ দিয়ে নিয়ে যেতে পারি, বাট আমি আমার ফোন নাম্বারটা দিতে পারবো না। তো বলতেছে দিবেন না? আমি বলতেছি না, ফোন নাম্বারটা দেবো না। পরে বলতেছে চকলেটটা দিয়ে দিবেন? পরে বলতেছে না, চকলেটটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তো 1 জানুয়ারি ওর সাথে আমার দেখা হয় নাই। তো 2nd 3rd জানুয়ারিতে ওর সাথে আবার আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে দেখা গেছে ও আমি যেই টাইমটা বাসা ফিরি ঠিক ওই টাইমটা স্পেসিফিক ধরে রাখে এবং ওই টাইমটা আমার সাথে কথা বলে, প্রত্যেকদিন যাওয়ার সময় কথা বলে। ও বলে আমিও বলি, মানে ও যেটা বলে আমি ওটা রিপিট অ্যান্সার করি। তো একটা কাগজের মধ্যে 6 জানুয়ারি দিন ও একটা কাগজের মধ্যে ওর ফোন নাম্বারটা লিখে আমাকে দেওয়ার জন্য যায়। তো আমি বলি যে আপনার ফোন নাম্বারটা দিয়ে লাভ নেই, আমি আপনাকে কখনো ফোন করবো না। তো বলে যে তাহলে আপনার ফোন নাম্বারটা প্লিজ দেন। তো আমি নাম্বারটা দেই, দেওয়ার পর আমি বাসায় ঢুকতে না ঢুকতে ফোন করে। ফোন করার পর তো বলতেছে যে আমি ওর নাম জিজ্ঞাসা করি, নাম জিজ্ঞাসা করে ওর নাম বলে। নাম বলার পরে ও আমারে বলতেছে আপনি কি নার্স? আমি বলতেছি না সরি, আমি নার্স না। মানে আমার অ্যাপ্রনটা দেখে পরে বলতেছে নার্স না, তাহলে কি আপনি? পরে আমি বলতেছি যে আমি পড়াশোনা করি মেডিকেলে। বলতেছে কোন মেডিকেলে পড়ে? তো আমি বলতেছি যে আমি ওই মেডিকেলে পড়ি। তো আমি ওরা জিজ্ঞাসা করতেছি যে আপনি কি করেন? পরে আমি বলতেছি যে আমি পড়াশোনা করি। আমি কোথায় পড়ি? বুয়েটে পড়ি। ওকে। তো আমি মনে করলাম বুয়েটে পড়ে, কথা বলি। ওর কথাগুলো খুব মানে ইনোসেন্ট লাগতো। মনে হয়তো যে খুব মারপ্যাচ নেই, খুব ইজি কথা বলে। তো আমি কথা বলছি, ফার্স্ট দিন কথা বলার পরে ও 2nd দিন আমাকে অফার করলো আপনি আমার সাথে বিয়েতে যাবেন। তো আমি বললাম যে আচ্ছা যাবো। এখন এরকম শীতকাল, জানুয়ারি তো শীতকাল। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় আপনাকে ফোন দিলে আপনি বের হইন। তো আমি মনে করছি যে মনে এমনিতেই ফান করতেছে। তো কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলতেছে না আপনাকে তো নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে অনেক ছেলেরা ওইখানে থাকবো, জিজ্ঞাসা করবো এটা কে। তখন আমি কি বলবো? তখন আমি হাসি যে নিজেই বললো আবার নিজেই এই কথা বলতেছে। আপনি ইয়েস বলেছিলেন কোন সাহসে? কারণ আপনি তো এমন একটা বাসায় থাকেন যেখান থেকে না আমি যাবো না সেটা আমি শিওর ছিলাম যে আমি বুঝছিলাম, কারণ ওর কথাগুলো বললাম না খুব ইনোসেন্ট, সাহসের খুব অভাব ছিল ওর মধ্যে, সাহসের খুব অভাব। তো ও তখন আমি হাসি, হাসার পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি এমনিতেও যাবো না, এমনিতেও আপনার সাথে আমার ফার্স্ট পরিচয়, আর তাছাড়া আমি কোথাও যাই না, আমি এমনিতেও যাবো না, আপনি যান এনজয় করেন। পরে ও বিয়েতে গেল, বিয়ে থেকে আসলো, আসে আবার রাত্রে আমাকে ফোন করলো। ফোন করার পর আমি ওর সাথে 1 মিনিট 2 মিনিট কথা বলি। তো এইভাবে 3-4 দিন কথা বলার পর জাস্ট রাত্রে যখন 12টা 12:15 1টা বাজে তখন ও আমার সাথে কথা বলে 2 মিনিট 1 মিনিট 3 মিনিট এরকম কথা বলে এবং খুব একটা অস্থির একটা ভাব প্রকাশ করে। মানে আমার মনের মধ্যে খুব কনফিউশন হয়, এরকম অস্থির কেন? তো এবং কি যেন বলে মোমবাতি মোম। তো আমি করি যে ও কি কোনো নেশা টেশা করে রাত্রে? একটা নেশাগ্রস্ত মানুষের কথা যখন তার ফিল হয় যে সে নেশা করা উচিত বা করবে, তখন একটা মানুষের বিহেভিয়ার দেখলেই বোঝা যায়। তো ওর এরকম অস্থির ভাবটা আমার কাছে খুব লাগে। তখন আমি কিউরিসিটি জাগে যে কি করে ও, কেন ও আমার সাথে 2-1 মিনিট কথা বলে রাখা দেয় বা এমন অস্থির কেন? তো আমি ওই টাইমটাই আমি ওরে বিশেষ করে ফোন দিই তখন যে কেন কি করে ও, আমি এটা জানার চেষ্টা করি। তো এইভাবে কয়েকদিন চলে যায়। কয়েকদিন পরে ও একদিন ওর বাইক আছে, ওই দিন আমার কলেজ থেকে আনতে যায়, সেটা আমার না বলেই যায়, ফোন করে যে আমি আসছি, আপনি আমার সাথে যাবেন। পরে আমি আচ্ছা ঠিক আছে দাঁড়ান। তো আমি বের হয়ে আসি, আসার পরে আমার নিয়ে আসে বলতে কি মানে আমার বাসায় ইজি নিয়ে যেতে পারতো, অনেকটা ঘুরায়। তো ও বলে যে আপনি জাস্ট আমার একটু সাপোর্ট করে বসেন যাতে আপনি পড়ে না যান, আমার ভয় লাগতেছে যদি আপনি পড়ে যান। আমি বলি কোনো প্রবলেম নেই। মহাখালীর দিকে নিয়ে যায়। তো মহাখালী ফ্লাইওভারে অনেক রাফ ড্রাইভ করে, জাস্ট এরকম একেবারে কাত হয়ে যায় ধরার জন্য আপনাকে, মানে এরকম রাফ ড্রাইভ করতেছে। এমনিতেও ও সবসময় রাফ ড্রাইভ করে, একটু সুযোগ পাইলেই, রাস্তা একটু ফাঁকা পাইলেই এরকম করে। তো ফ্লাইওভার উপরে একেবারে কাত হয়ে গেছে, তখন আমার কাছে একটু ভয় লাগছিল। তখন আমি এরকম কাঁধের উপর হাতটা রাখি, হাতটা রাখার পরে মানে এরকম করে অনেকটা ঘুরায়, মিরপুরের দিকে নিয়ে যায়, নিয়ে অনেকটা ঘুরে টুরে বাসার একটু দূরে বাসা থেকে নামায় দেয়। তো আমি বাসায় যাই, তারপরে এরকম কথা বলতে থাকে। তো ওই আমাকে বলে যে আপনি আমার ফ্রেন্ড হবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হবো। তখন কিন্তু আমি জানি না যে ও পড়াশোনা করে না বা কিছু। তখন আমি বলি যে আপনার ক্যাম্পাসটা তো কাছেই, আপনি কেন কলেজে যান না? তো বলে এই সমস্যা ওই সমস্যা, মারামারি করছে, এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু ও বলে না যে ও পড়াশোনা করে না বা করেই নেই, ওইটাও বলে না। তো তারপর ও এইভাবে
চলতে থাকে, কিছুদিন যায়, ও বলে যে আপনি আমার ফ্রেন্ড হন। আচ্ছা, ফ্রেন্ডশিপ করলাম ওর সাথে। ফ্রেন্ডশিপ করার পরে মানে কয়েকদিন যায় ভালোই, তো ও বলতেছে যে ফ্রেন্ড থেকে তারপরে চিন্তা পরে করবো, আগে ফ্রেন্ড। আপনার বাসায় বুঝতে পারতাম না এগুলো, যে আপনি যেখানে আছেন যেভাবে আছেন, আপনার তো যিনি আপনাকে জোর করে বিয়ে করেছেন তারও তো বোঝার ব্যাপার ছিল, সেও বুঝতে পারতো না? কেউ বুঝতে পারতো না। আমি সবসময় মানে আউটসাইডে বাইরে গিয়ে ওর সাথে বেশি কথা বলতাম, আর রাতে 2-1 মিনিট কথা বলতাম। তো একদিন আমরা ধানমন্ডি লেকে নিয়ে যায় আমাকে কলেজ থেকে, মানে কথা বলতে থাকে। তো কথার মধ্যে আমি হঠাৎ দেখি ও সিগারেট খাচ্ছে। তো তখন আমি ইয়ে করি যে ও স্মোক করে। তো আমি ওর কথার মধ্যে জিজ্ঞাসা করি যে আপনি কি কোনো নেশা করেন, ড্রাগস নেন বা অ্যাডিক্টেড আপনি? পরে বলতেছে যে হ্যাঁ। পরে আমি বলতেছি যে কেন? পরে বলতেছে যে আমার লাইফে একটা কষ্ট আছে, ওকে, তার জন্য। তো আমি বলছি কি কষ্ট? তো বলে যে একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল, তো মেয়েটা আমার ছাড়ে চলে গেছে, তারপর থেকে আমি ইয়ে করি। তারপর মানে এই কথা বলে। তো আমি বলতেছি যে মেয়েটা চলে গেছে তার জন্য আপনি এইভাবে ড্রাগ নিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। এইভাবে ও কথাটা বলছে, আমার কাছে খুব খারাপ লাগছে। তারপর আমি ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ করি, প্রায় প্রত্যেকদিনই কথা বলি। সকালে যাওয়ার সময় কথা বলি, বিকালে আসার সময় কথা বলি। তো ও দেখা গেছে মানে আমার বাসার সামনে দিয়ে যাওয়ার সময়, মানে যেতে হলে আমার বাসার সামনে দিয়ে যেতে হয়, আর আমার আসতে হলে ওর বাসার সামনে দিয়ে আসতে হয়। মানে যাচ্ছে আমাকে দেখে যাচ্ছে, আসছে আমাকে দেখে আসছে, এভাবে চলতে থাকি কিছুদিন। তারপরে কিছুদিন চলার পরে একদিন আমি মানে আমার মার সাথে কথা বলি। আমি মার সাথে কথা বলার পর আমার মন খুব খারাপ থাকে। তখন মার্চের 7 তারিখ, 8 তারিখ থেকে আমার পরীক্ষা, 3rd সেমিস্টার। তো আমি ইয়ে করি, মার সাথে কথা বলার পরে মানে আমার মন খুব খারাপ থাকে। খারাপ থাকার পর আমি ওর ফোন করি, আমার সাথে মুভি দেখবেন? পরে বলতেছে হ্যাঁ দেখবো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন বাজে 12:30 দুপুর। হ্যাঁ দুপুর, আমরা 3টার দিকে মুভি দেখবো। এই করি। পরে ও অনেক ফ্রেন্ডদের ফোন দেয় ওর, যে কোন হলে মুভি দেখা যায়, মুভি দেখার মতো কোন ভালো পরিবেশ আছে। তখন মানে স্টার সিনেপ্লেক্সে, তো সিটিতে নিয়ে আসে আমাকে। বাস থেকে বের হই 2টার দিকে। তো আস্তে আস্তে আসার পরে লাল টিপ মুভিটাই হয়। আসার পরে টিকিট পাই না, আমরা টিকিট পাই না। তো আমি ওই দিন অনেক জেদ করি যে আমি আজকে মুভি দেখবই। আমার কাছে খুব খারাপ লাগতে থাকে, মানে ও কোনো ফ্যাক্ট না, আমি যে ওর সাথে ঘুরতেছি বা মুভি দেখতেছি এটা কোনো ফ্যাক্ট না। আমার মনের মধ্যে ওই ইয়াটাই থাকে যে আমার মার সাথে আমি কথা বলছি, ওই ব্যাপারটাই আমার মনের মধ্যে সবসময় কাজ করতে থাকে। টিকিট পাই না, টিকিট না পাওয়ার পরে 7টা শো টিকিট ইয়ে করে, প্রবলেম নেই 7টাই দেখবো। টিকিট কেনার পরে এখন এখানে গিয়ে এতক্ষণ ওয়েট করবো, তো ও আমাকে বাইরে নিয়ে যায় বাইক দিয়ে, একেবারে টিএসসি ভার্সিটি টার্সিটি হয়ে একেবারে ওইদিকে জগন্নাথ কলেজ টলেজ ওইদিকে ইয়াতে হয়ে ঘুরায়। তো ঘোরানোর পরে গোলা কিনে আমি তো গোলা খাই। গোলা খাওয়ার পরে শহীদ মিনারের ওইখানে বসে, ও বাইকের উপরে বসে, আমি শহীদ মিনারের যে প্রাচীরটা আছে সাইডে একেবারে ওইখানে বসে। স্যান্ডেল খুলে বসছিলেন না? স্যান্ডেল না, মানে পা ঝুলে, পা ওই পাশে ঝুলে। শহীদ মিনার সম্পর্কে আপনারা মাঝে মাঝে এই ধরনের পত্রপত্রিকায় আমরা ইনফরমেশন গুলো পাই, যারা ওখানে বসেন, কাপল বসেন আর নর্মাল মানুষ বসেন, চাই বসেন না কেন, শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির দিন ছাড়া আর এই ফেব্রুয়ারি মাস ছাড়া বাকি দিনগুলো আসলে আমাদের শ্রদ্ধা থাকে না। আমরা স্যান্ডেল সহ উঠে যাই, যাচ্ছে তাই একটা পরিবেশ থাকে। কর্তৃপক্ষ যারা আছেন তারা তার দৃষ্টি রাখেনি না, কর্তৃপক্ষের কথা বাদ দিলাম, আমাদের অন্তরের জায়গা হচ্ছে ওরা, সেই অন্তরকে যেন আমরা শ্রদ্ধা করি, এমন কোন অ্যাক্টিভিটিস ওখানে না করি। যাই হোক, হ্যাঁ, তারপর আপনি যেটা বলছিলেন। তারপর বসার পরে কথা বলি, অনেকক্ষণ কথা বলার পর আমরা আবার ব্যাক করি। ছবি দেখেছিলেন? হ্যাঁ, মুভি দেখছিলাম, আমি মুভি দেখতেছিলাম খুব মনোযোগ দিয়ে। কি ধরনের কথা হতো ওই সময় আপনাদের মধ্যে? জাস্ট এই কথা ওই কথা, ওইটা করছে ওইটা করছে এটা করছে এরকম। তো ও কখনো আমার সম্পর্কে জানতে চায়নি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কখনো জানতে চায়নি। আর আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর কাছে সব সত্যই বলছি। ফ্যামিলি বলেছেন, বাট আপনার যে বিয়েটা হয়েছে শুধু এটাই বলি, এই পার্টটা আপনি বলেন। এই পার্টটা বলিনি। তো আমি এখানে কোথায় থাকি সেটা ও কখনো আমার কাছে জানতে চায় না। আমরা মুভি দেখি, আমি মুভিটা খুব মনোযোগ দিয়ে দেখি এবং ভালো লাগে আমার কাছে মুভিটা। আর ও মুভি দেখে না, ও এখানে বসে আমাকে দেখে। তা আমি বের হয়ে ওরে বলতেছি যে মুভি কেমন লাগলো। বলতেছে আমি কি মুভি দেখছি নাকি? আমি তো কি দেখছেন? আমি তখন দেখছি যে আপনি কিভাবে মুভি দেখেন। তারপর মানে বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পর মানে আমরা বাইরে খাইটা বাসায় চলে যাই। চলে যাওয়ার পর রাত্রে আমাকে 1টার দিকে ফোন দেয়, আমি পড়তে থাকি, তখন ফোন দিয়ে ও আমাকে মানে একসাথে মনে হয় যে আমরা শীট দেখে মুখস্থ করে পড়া বলি না টিচারদের কাছে, একসাথে ওরকম মনে হয় যেন কোনো শীট মুখস্থ করে একসাথে ও আমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, এরকম 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 সব একসাথে এক চান্সে মুখস্থ বলে দেয়। তো আমি আশ্চর্য হয়েছি যে এটা ছোটবেলা আর পিছনের বাড়ি থেকে মা চিল্লাতো, এই পড়িস না কেন, ওরকম ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনার। হ্যাঁ, একসাথে বলতো। আমি কি আশ্চর্য, এটা কি কোনো বলার ওয়ে? তো আমি চুপ করে থাকি। পরে বলতেছে তুমি আমার পরে জানো। তুমি বলতে? হ্যাঁ, তুমি আমার পরে জানো। তো আমি কিছু বলি না, চুপ করে থাকি, কেটে দেই ফোন। তারপরেও আমাকে যখন ফোন দিয়ে বলে যে আমি আপনি করে বলি, তো বলতেছে যে আপনি করে বলো কেন, তুমি করে বলো, পসিবল না। বলতেছে যে তুমি করে বলো, তুমি করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি ওকে তুমি করে বলা স্টার্ট করি। ও দেখা গেছে তুমি আপনি মিশ্রণ হয়ে যায়, মিশ্রিত ভাষায় কথা বলতেছে। তো ও হাসতো, মিশ্রিত ভাষায়। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে মানে ওর সাথে এক পর্যায়ে কি রিলেশন হয়ে যায়, অ্যাফেয়ার হয়ে যায় আমার সাথে। ওর কথাগুলি আমার খুব ভালো লাগে,
যখন কথা বলে আমার খুব ভালো লাগে, আমি অবাক হয়ে তাকিয়ে থাকি যে ও কথা বলে, কিন্তু খুব স্বাভাবিক ভাষায়, সাবলীল শুদ্ধ ভাষায় কথা বলে তা কিন্তু না, নর্মাল কথা বলতেছে, কিন্তু আমার কাছে খুব ইনোসেন্ট লাগে। ওকে, তার জন্য আমি ওর কথায় খুব ইয়ে হয়ে যায়। কিন্তু ও যে মানে ফলস বলতেছে, মিথ্যা বলতেছে, বা আমি আদৌ সত্য ফিল বলতেছে করি, না, মিথ্যা বলতেছে এটা না। আমি অনেক কিছু আমি ফিল করতে পারি, যে মিথ্যা বলছে আপনি ফিল করতে পারছেন। কিন্তু আমার কাছে তারপরেও ভালো লাগে এই কথাগুলো, কারণ ওই সময়টা আমার কেউ ছিল না, আমার পাশে একটা লোক যে আমি তার সাথে ইয়ে করবো, এনজয় বলতে আমার লাইফটাই খুব ইয়ে ছিল, যতক্ষণ ওর সাথে থাকতাম বা কথা বলতাম আমার কাছে খুব ভালো লাগতো। সমুদ্রের মধ্যে মানুষ যখন পড়ে এবং সে যদি সাঁতার না জানে, হাতের কাছে যাই পাবে সেটা কি সে অবলম্বন করবে, সেটা খড়কুটোই হোক আর যাই হোক। গল্পটা শোনার পর আসলে তাই মনে হচ্ছে। শুনুন তারপর। তো এইভাবে কয়েকদিন যায়, অ্যাফেয়ার ওর সাথে আমার ভালো একটা রিলেশন হয়ে যায়, ও আমাকে মানে শিফট করে নিয়ে যায়, দিয়ে যায়, ওর সাথে যে কোনো ব্যাপারে আমি ওর সাথে শেয়ার করি, যে কোনো, কিন্তু শুধু একটা ব্যাপারে আমি বলি না যে আমার আগে একটা বিয়ে হয়েছিল, এটা আমি অনেক ট্রাই করি বলার জন্য যে আমার এটা বলা উচিত, কিন্তু পারেন না কিন্তু বলতে। আমার বলতে গেলেই ভয় হয় যে এটা বললে সম্ভবত ও আমার সাথে রিলেশন রাখবে না, কিন্তু ওর কথার মধ্যে অনেক সময় প্রকাশ পাইতো যে ও বলতো যে তোমার যদি 20টাও বিয়ে হয় তাতেও কোনো প্রবলেম নেই, তারপর আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা, তার মানে আপনি বলে দিয়েছেন যে আপনি তাকে লাভ করেন। হ্যাঁ দুজনের মধ্যে ওয়ার্ড দিয়ে হয়ে গেছে। হ্যাঁ। ওকে। তো ওর সাথে আমার রিলেশনটা ভালো চলতে থাকে। তো আমি যেখানে থাকি ওইখানে কেউই জানে না যে আমি ওই ছেলেটার ওয়াইফ, কেউ জানতো না। মানে কি বাড়ির লোকজন ছাড়া আশেপাশে কেউ জানে না? বাড়ির লোকজনও জানতো না, কারণ আমরা একটা ফ্ল্যাট বাসায় থাকতাম, কেউ জানতো না যে আমি ওই ছেলেটার ওয়াইফ, ওর ফ্যামিলি ছাড়া আশেপাশে কেউ জানে কেউ না? জানতো না। কারোর কাছে আমি তো বলতামই না, ওরও বলার প্রয়োজন হয় নাই, কারোর কাছে বলতো না। তো আর আমি তো সবসময় আমার মতোই চলতাম। ওই এলাকার অনেকেই জানে যে ওই ছেলেটার সাথে আমার সাথে রিলেশন হয়, রুমেলের সাথে আমার সাথে রিলেশন, এটা ওই এলাকার অনেকেই জানে। আপনার তথাকথিত হাজবেন্ড যদি বলি, জোর করে যে বললো, ও জানতো না? সব ছেলে তো ওর জানার কথা। ও পরে জানতে পারে। ওকে, যাই আমরা সিরিয়ালে যাই। তারপর কিছুদিন যাওয়ার পরে মানে ওদের বাসার সবাই, আমি যে বাসা থাকি ওই বাসার সবাই বেড়াইতে যায়, আমি যাই না। কোথায় বেড়াতে যায়? গাজীপুর। মানে ওরা ফ্যামিলি মিলে একটা কোথাও বেড়াতে যায়, আপনি যান না? ওকে, আমি যাই না, আপনি থেকে যান। আমি থেকে যাই। এর মধ্যে ও আবার বাইক অ্যাক্সিডেন্ট করে। বাইক অ্যাক্সিডেন্ট করার পরে ওর একটা ফ্রেন্ডের বাসায়, কাছেই, ওর ফ্রেন্ডরা সবাই জানতো, সবাই আমাকে চিনতো। তো কাছে ওর ফ্রেন্ডের বাসা, ওর ফ্রেন্ডের বাসায় কেউ থাকে না, সবাই বাড়িতে গেছে সবাই। তো ওর ফ্রেন্ডের বাসা প্রত্যেকদিন যায় আমি ওরে দেখে আসতাম। তো এর মধ্যে 26 মার্চ যেদিন বিকালে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছি। তো ওর কাছে এটা খুব খারাপ লাগছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি আর ও মনে হয় ঘুরতেছে। তো আমার ফোন দিয়ে বলতেছে ভালোই তো ঘুরতেছো। আমি বললাম ঘুরতেছি, আমি জাস্ট কিছু শীট বই টই নিয়ে ওর বাসায় গেছিলাম। তো আমি চলে আসি, চলে আসার পর আমি বলতেছি যে কোথায় এখন, তো তোমার সাথে দেখা করবো না। আমি কেন, আমি এখন এত কষ্ট করে চলে আসছি আর এখন দেখা করবো না মানে? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও, আমি তোমার ফোন দিচ্ছি। তো আমি বাসায় গেছি, তারপর ফোন দিচ্ছি সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর ওর ওই ফ্রেন্ডের বাসায় গেছি, যাই কিছুক্ষণ গল্প টল্প করার পর আবার আমি বাসায় চলে আসছি। তো প্রত্যেকদিনই আমি রাতে যাওয়ার সময় ওর ওই ফ্রেন্ডের বাসায় যাই, ওরে দেখে যেতাম। ও অ্যাক্সিডেন্ট করছে, ওর পায়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা ছিল, শরীরে বিভিন্ন ইয়েতে ব্যান্ডেজ করা ছিল, ছুলে টুলে গেছে। তো আমি ওই দিন প্রত্যেক দিনই ওরে দেখে যেতাম। এর মধ্যে ওরা যেদিন গাজীপুর গেছে ওই দিন তো আমি বলছি যে আমার বাসায় কেউ নেই। পরে বলতেছে যে আচ্ছা তুমি আসবা, এই বাসায় আসবা? পরে আমি বলছি আচ্ছা আসবো। তো ওই বাসায় গেছি, তো রাত্র হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো বলতেছে এখন তুমি বাসায় যাবা? তো 11টা বেজে গেছে, বলতেছে তুমি বাসায় যাবা? আচ্ছা ঠিক আছে তুমি নিচে যাও, আমি তোমাকে দিয়ে আসবো। পরে দিয়ে আসছে। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে এপ্রিলের 16 তারিখ। ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যার সময় ও আমার বলতেছে যে এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে তোমার নিয়ে ভিজতাম বাইরে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তো এখন কি প্রবলেম, ভিজো। পরে ও আমার বলতেছে যে একা একা ভিজতে ভালো লাগে না, তুমি আসবা? আমি বলতেছি আচ্ছা আসবো। কোথায় আসবো? ওদের বাসার সামনে, ওর আরেকটা ফ্রেন্ডের বাসা, তুমি ওই বলি সামনে আসো, তোমার নিয়ে আসবো আমরা। পরে আমি গেছি, যাওয়ার পরে ও নিয়ে গেছে ওই ফ্রেন্ডের বাসা। কনস্ট্রাকশনের কাজ চলছে, 5 তলা পর্যন্ত কাজ চলছে এখন। তো 5 তলা ছাদে নিয়ে গেছে। ছাদে নেওয়ার পর অনেক বৃষ্টি হয়েছে, তো আমরা ভিজছি, অনেকক্ষণ ভিজছি। ভিজার পর খুব ভালো লাগছিল, অনেকদিন পর মনে হয় একেবারে একটা রিল্যাক্স, খুব খুব এনজয় করছি আমি। ভিজার পর ঠান্ডা লাগতেছিল। 5 তলাটা যে হচ্ছে ওই রুমগুলোর ভিতরে ঢুকে গেছে। তো ভিতরে ঢুকে গেছি মতন ওর আমার নিচ থেকে একটা তাওয়াল আনানোর ব্যবস্থা করছে, যে ভিজে গেছে ঠান্ডা লাগতেছে। তো একটা তাওয়াল আনছিল মতন মুছে টুছে ওইখানে দাঁড়াইছিলাম। এর মধ্যে কারেন্টটা চলে যায়। কারেন্টটা চলে যাওয়ার পর ওর ফ্রেন্ডরা ওই পাশে থাকে, সামনে থাকে, দেখতেছে যে কেউ আসছে কিনা। আর আমরা এই পাশে দাঁড়ায় কথা বলতেছি। তো আমি কারেন্টটা চলে যাওয়ার পর আমার ভয় লাগে যে আল্লাহ আমি এখানে আসলাম, এতগুলা ছেলে না, কি চিনি না জানি না, হয়তো কয়েকদিনের মাত্র পরিচয়, কয়েকদিনের রিলেশন, এর চেয়ে কত ডিপ রিলেশন থাকলেও মানুষের জীবনে কত অঘটন ঘটে যায়। কেন আসলাম আমি এখানে? আমি যতটুকু না ভয় পাচ্ছি তার চেয়ে বেশি ভয়ও পাচ্ছে। ও আমাকে প্রচুর ভয় পেত, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। খুব ভয় পেত ও মানে। ওকে, মেয়েরা কি আসলে এটা লাইক করে কিনা? মানে ছেলেরা তাদের দেখে ভয় পাবে, ইনফ্যাক্ট কাছের মানুষ তাদের দেখে ভয় পাবে, হয়তো লাইক করে। না, আমি পরে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমার ভয় পেতে কেন? আমি তোমার ভয় পেতাম না, জাস্ট সম্মান করতাম যে আমি যদি তোমার সাথে ভুলেও কোনো ফল্ট করে থাকি তাহলে যদি তুমি চলে যাও, এর জন্য আমি তোমার ভয় পেয়ে থাকতাম। তারপরে কি হলো ওই সময়টা? ওটা বলেন, ওটা নিয়ে লোকজন খুব বেশি আগ্রহ পোষণ করছে যে ওই সময় কি হচ্ছে, সো রোমান্টিক সিচুয়েশন। তো মানে তাওয়াল নিয়ে আসে, তো তাওয়াল নিয়ে আসে মুছার পর আমি ওখানে দাঁড়াই, আমি ফোনে গান ছাড়ি, ফোনে
কোন গানটা ছাড়েন? এমনি গান মানে অডিও ছেড়ে দিন, অডিও ছাড়ার পরে গান চলে। তো আমি দাঁড়ায় আছি, দাঁড়াতে কাঁপতেছি, ও আমার পাশেই এসে বসে, একটা বেঞ্চ থাকে, বেঞ্চের উপর বসে বসে ও ওর ফোনটা টিপতেছে। মানে আমিও না মনে হয় যে ওকে জীবনে দেখে নেই, চিনি না, ও আমার মনে হয় জীবনে দেখে নেই, চিনি না, এরকম একটা সিচুয়েশন। দুজনেই লজ্জা পাচ্ছেন প্রচন্ড। আমি ভয় পাচ্ছি, আমি তো চেহারা দিকে তাকিয়ে দিয়েছি না যে ও কি পাইতেছে, ভয় পাইতেছে না হাসতেছে না কাঁপতেছে, আমি এটা দেখতে গেছি না। Okay. আমি ভয় পাইতেছি আর খুব প্রকাশ করতেছি যে ওর দিকে আমার কোনো মনে নেই। আমি ফোনে গান ছেড়ে ফোন টিপাটিপি করতেছি আর বলতেছি আল্লাহ কতক্ষণ বৃষ্টিটা থামবো, আমি বাসায় যাবো, কতক্ষণ থামবো। আর বলতেছে একটা ছাতা আনো না, আমি বাসায় দেখি একটা ছাতা আনো না। ওরা বলতেছে এখন আমি ছাতা আনতে হয়ে যাবো, আর বৃষ্টি এত বৃষ্টির মধ্যে তুমি বের হইলেও সমস্যা, কেউ দেখলে, তার চেয়ে বরং বৃষ্টিটা কমুক তারপরে যাও। তো সন্ধ্যার পর আর কি বিজলি চমকাইতেছে, বাইরে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, ভয় লাগতেছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টিটা আস্তে কমে গেছে। বৃষ্টিটা কমে যাওয়ার পর আমি বলতেছি যে আমি চলে যেতেছি। মানে আমি যখন যাচ্ছি তখন আমার হাতে টাচ করছে, এই ফার্স্ট হাতে টাচ করছে, মানে আমার হাতটা ধরে টান দিয়ে বলতেছে আমি জাস্ট তোমার কাছ থেকে ঠিক এতটুকুই চাই, এর বেশি কিছু চাই না। তারপর আমি চলে আসছি বাসায়। চলে আসা 2-3 দিন পরে আরেকদিন সন্ধ্যার পর বের হয়েছি, আমাকে একটা বাসায় নিয়ে গেছে, তাও আরেকটা বাসার ছাদে নিয়ে গেছে। ফ্রেন্ডদের অনেক ফ্রেন্ড ছিল, সাংবাদিক ছিল, সবাই ওকে খুব ভয় পাইতো, শুধু আমি ছাড়া সবাই অনেক ভয় পেতো। ও বলতো যে তুমি ছাড়া সবাই আমার অনেক ভয় পায়। তো একটু সন্ত্রাসী টাইপের ছিল। তো একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে, ছাদে নিয়ে গেছে। তো ওই দিনও ছাদে বসে অনেকক্ষণ কথা বলছি। ওই দিন ওয়েদার খুব ভালো, কথা বলছি অনেকক্ষণ। কথা বলার পরে আমি বাসায় চলে আসতেছি। তো আমার বাসার আসার একটু আগে মানে গলির মধ্যে আসার পরে ফার্স্ট আমি চলে আসতেছি, তখন আমার হাত ধরে বলতেছে যাও গিয়া, আমি বলছি হ্যাঁ যাই গিয়া। তো তারপর ও মানে আমার হাতটা ধরে টাই না কাছে নিয়ে ফার্স্ট ও আমার কিস করলো, এই ফার্স্ট। এর মধ্যে ওর সাথে আমার কোনো মানে কিছু হয়নি। হ্যাঁ, ফার্স্ট কিস করলো, তো আমিও খুব অবাক হয়ে গেছি, কি করলো কাজটা, মানে খারাপই লাগছিল। আমি বাসায় আসার পর ওর সাথে আর কথা বলতেছি না, 2 দিন যাবো তোর সাথে কথা বললে। তো পরে সরি বললো, সরি বলার পর আবার আমরা কথা বলতেছি। ও এর মধ্যে কার কাছে যেন শুনছিল যে আমার আগে একটা বিয়ে হয়েছে। তো আমার এই কথা জিজ্ঞাসা করানোর পর আমি বলছি না হয়নি। প্রথমে আপনি অস্বীকার করেছেন? হ্যাঁ, না হয়নি, এরকম কিছু হয়নি। আর আমি ওই বিয়েটা তো মানি না, আমি কি বলবো যে হ্যাঁ হয়েছে, মানি না এক কথা। আমি চাইছিলাম যে ওর কাছে সবকিছু ক্লিয়ারলি বলার জন্য, বাট আমি ওরকম কোনো ইয়ে পাইতেছি না যে বললে ও থাকবো না থাকবো। এটা মানে ওকে নিয়ে আপনার মনের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে যে ও চলে গেলে আপনার জন্য সাস্টেইন করাটা খুব কঠিন হয়ে যাবে। আর একই সাথে আপনি খুব তোলাচলের মধ্যে আছেন যে বলবেন কি বলবেন না। তারপর ও আমার বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সাথে বাইরে যাবা। আচ্ছা যাবো। তখন ও যেটা বলে আমি ওইটাই রাজি, বলছে আচ্ছা ঠিক আছে যাবো। তো কোথায়? আচ্ছা কক্সবাজার। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাবো, আগে বিয়ে করতে হবে। আপনি বলেন ওকে যে আগে বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে না করলে আমি তোমার সাথে কক্সবাজার যাবো কেন? আশ্চর্য, তুমি কে? আর তোমার সাথে আমার যতটাই রিলেশন হোক, এত দূরে যাওয়া তোমার সাথে কখনো পসিবল না। তখন আমি জানতে পারি যে ও পড়াশোনা করে না। কিভাবে জানলেন? ও নিজে থেকেই মানে ওর মুহূর্তে সবকিছু বলে দিয়েছে না, ওর বিহেভে আস্তে আস্তে ফিল হয়েছে যে ও পড়াশোনা করে না। তারপর ও স্বীকারও করছে যে ও পড়াশোনা করে, নিজে থেকেই বলছে। কোন ক্লাস পর্যন্ত পড়েছে নাকি একেবারেই পড়েনি? 9 পর্যন্ত নাকি পড়ছে। তারপরে এই কথা হয় যে বিয়ের পর কক্সবাজার যাবো। আচ্ছা ঠিক আছে। তো ও রাজি হয়, আমিও রাজি হই। তারপর আমরা একটা মসজিদে, কিছু ফ্রেন্ড সময় একটা মসজিদে হুজুরের মাধ্যমে বিয়ে করি। এবং আপনি তখনও জানলেন না যে আপনি বিবাহিত? না, তখন আমি জানাইনি আমি বিবাহিত। তো তখন ও শুনে, একটু শোনে। তো ওর বাসা থেকে আমার বাসাটা ডিফারেন্স ছিল, আমি যে বাসা ছিলাম মাঝখানে 2টা বাসা। তো আমার মনের মধ্যে সবসময় এটা হতো যে ও যেহেতু আমাকে পছন্দ করে, আমার সাথে ওর অ্যাফেয়ার, ওকে আমার সম্বন্ধে খোঁজ খবর না নিছে, আর তাহলে ও কেন বলে এটা যে হ্যাঁ তোমার বিস্তার বিয়ে হলো আমি তোমাকে বিয়ে করবো। একটা প্রস্টিটিউট গালের কি কেউ বিয়ে করে ভালো করে না? তো ও সবসময় এই কথাগুলি বলতো, তার জন্য আমার মনের মধ্যে আরো হয়তো ও সম্ভবত জানে। তারপর হুজুর আমাদের বিয়ে পড়ানোর পরে কাগজ টাগজ সবকিছুই হয়। বিয়ের পর আমরা কক্সবাজার যাই, আমি ওর সাথে কক্সবাজার যাই। ও তখন আমাকে বিলিভ করে না, জাস্ট ইয়ে করে ঠিক আছে। ওর মনের মধ্যে একটা ইয়ে থাকে যে ওর অনেক শত্রু থাকে, ইয়ে থাকে যে আমি ওর কোনো ক্ষতি করার জন্য কেউ আমাকে সেট করলো নাকি। আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনি যে এত বড় একটা রিস্ক নিলেন, আপনার আগের যে হাজবেন্ড ছিল, হাজবেন্ড আসলে আপনার দিক থেকে না হলো তো যে কাগজে কলমে হয়ে গিয়েছে আপনার সাথে, হাজবেন্ড জোর করেছে, তো সেও তো ব্যাপারটা জানে না তখন? না, জানে না। তো আপনার কি মনে হয়নি কখনো যে আপনি যে রিস্কটা নিচ্ছেন, যে ঝুঁকিটা নিচ্ছেন, এটা এক ধরনের আপনাকে ডিজাস্টার করে দিবে বা একটা বড় ধরনের সমস্যায় ফেলবে? আমার তখন ওর ছাড়া আমার মাথার মধ্যে কিছুই ছিল না। আর ও যেটা বলতো আমি ওটাই হ্যাঁ, ও যেটা বলতো না করতো ওইটা না। এবং আমার সবসময় ইয়ে ছিল যে যাই হোক আমার ওকে প্রয়োজন আমার। এবং যেটা হয়েছে যে আপনার আশঙ্কা হয়েছে যদি আমি বলি আমি বিবাহিত, যদি ওকে হারাই, এবং সেই কারণে আপনি গোপন করে গেছেন, তাই তো? গোপন করে গেছি। ওকে, তারপর আমরা কক্সবাজার যাওয়ার জন্য বাসে উঠি। বাসে উঠার পর ও আমার ফোনটা নিয়ে অফ করে দেয়, কারণ ওর মনের মধ্যে একটা শঙ্কা থাকে যে কেউ আমাকে আবার ওর কাছে পাঠাইলো নাকি, সেট করলো নাকি। কারণ ও বিভিন্ন সাইডে ও অ্যাডজাস্ট, তার জন্য মানে আমি ওগুলো কিছুই জানতাম না যে আগে। ও আচ্ছা, বিভিন্ন সাইডে অ্যাডজাস্ট। সুতরাং ওর মনে আশঙ্কা হয়েছে যে কোনোভাবে গোয়েন্দাগিরি করুক বা কোনো ধরনের ক্ষতি করার জন্য ওকে ইনভলভ করে দিল কিনা, এই ধরনের। তার জন্য ও তখন মানে কাবিন করে ইয়ে করে নেই, রেজিস্টার করে ইয়ে করে বিয়েটা করেনি, শুধুমাত্র মসজিদে গিয়ে বিয়েটা করেছে, হুজুর দিয়ে ইয়ে করে বিয়ে করছে যে ও কক্সবাজার যাওয়ার পর শিওর হবে যে ও কোনো ক্ষতি করবে না। আপনি হ্যাঁ
আমরা বাসে যাই, যাওয়ার পরে তো তারপর হোটেলে উঠি। দিন আমরা বিকালে সি বিচে ঘুরি, সি বিচে ঘুরে আসার পর রাত্রে ওর সাথে আমার কথা হয়। মানে তখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, জি। শরীয়ত মতে হাজব্যান্ড ওয়াইফ। তো ফার্স্ট রাত্রে কথা, অনেকক্ষণ কথাটা হওয়ার পর তারপর খুব জার্নি করে যাই তো, প্রায় মানে যেখানে আমরা কক্সবাজার পৌঁছানোর কথা সকালে, ওইখানে আমাদের প্রায় 3:30-4টা বেজে যায় কক্সবাজার পৌঁছাতে, এবং যাওয়াটা খুব জার্নি হয়ে যায়, এবং যে পথের মধ্যে বাস নষ্ট হয় অনেক, তার জন্য মানে তোকে সময় লেগে যায় অনেক। হ্যাঁ খুব ক্লান্ত লাগে, তো আমরা শুয়ে পড়ি। এর মধ্যে ফার্স্ট আমার সাথে রিলেশন, ফিজিক্যাল ইন্টিমেসি বা যেটা বলি শারীরিক সম্পর্ক হয়। তো মানে আমি ওটার জন্য, এটাই ছিল আপনার জীবনের ফার্স্ট First। ফিজিক্যাল রিলেশনশিপ, রাইট? ওকে। তো আমি ওটার জন্য প্রস্তুত ছিলাম না, কেন প্রস্তুত ছিলেন না? এটা আমার মনের মধ্যে এরকম কিছু ছিল না। এরপর আপনি একজনকে বিয়ে করেছেন, আপনি তারপর মনের মধ্যে থাকবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না, আমি এইভাবে যাচ্ছিলাম না। কিভাবে যাচ্ছিলেন? আমি জাস্ট ওর সাথে হ্যাঁ কোনো সম্পর্ক ছাড়া আমার একটা মেয়ে ওর এত দূরে যাওয়া ঠিক না, তার জন্য আমি ওরে বলছি যে হ্যাঁ বিয়ে পরে তারপরে যাব। বাট এইভাবে আমার কোনো ইয়ে ছিল না। আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগছে, অনেক ভয় পেয়েছি আমি। ভয় পাওয়ার পরে আমি আচ্ছা, ভয় আপনি ওয়াশরুম প্রসঙ্গে আমরা আসছি, ভয় আপনি কেন পেতেন? মানে ভয় কি আপনি পুরো সিচুয়েশনটাকে পেয়েছেন নাকি ফিজিক্যাল ব্যাপারটাকে পেয়েছেন? কারণ আপনি ডাক্তারি পড়াশোনা করছেন, সো ইউ নো বেটার। ফিজিক্যাল রিলেশনটা চেয়ে আমি সিচুয়েশনটা বেশি ভয় ভয় পাইছি, পেয়েছি, exactly। সিচুয়েশনটা আমি বেশি ভয় পাইছি। তো আমি ওয়াশরুমে যাই অনেকক্ষণ কান্না করি, ওয়াশরুমে যাই যে কি করলাম, কি হলো, ঠিক করলাম না ভুল করলাম। আমার মনের মধ্যে সবসময় একটা কনফিউশন থাকতো যে আমি কাজটা কি ঠিক করছি না ভুল করছি। তো ও বুঝতে পারে যে আমি ওয়াশরুমের মধ্যে কান্না করতেছি। তো আমি অনেকক্ষণ পর যখন দরজা নক করার পর আমি ওয়াশরুমের দরজা খুলি, তো আমার টাওয়াল দেয়, তারপর আমি ফ্রেশ হয়ে ভিতরে এসে দেখতেছি যে ও হাত কেটে অনেক ব্লাড ইয়ে হয়েছে। তো আমার কাছে আবার অনেক খারাপ লাগে যে ও হাতটা কাটলো আমার জন্য, আমি এই সিনটা তো না করলেও পারতাম। আমি বুঝতেছিলাম না যে আমি কি করছি, কি করা উচিত, বা আমি ভুল করতেছি না ঠিক করতেছি। শুধু আমার এর মধ্যে আমি একটা জিনিস ফিল করি যে আমি কোনো কিছু না করলে হয়তো বা ও আমার ছেড়ে চলে যাবো। আর ভয় পাইছি, এতটা দূরে গেছি, কখনো যাই নাই ওইখানে, কাউকে চিনি না, তার জন্য অনেকটা ভয় পাইছি। তো তারপর খাবার নিয়ে আসার পর ও নিজে আমার খাওয়াই দেয়, খাওয়াটাও দেওয়ার পর মানে আমার ইয়ে করে যে সরি তুমি যে এরকম কান্নাকাটি করবো আমি বুঝি নেই, এটা করে তারপর ইজি হয়ে যায়। তারপর মানে ও আমার অনেক বুঝায় কান্নাকাটি করে, আমি তারপর ঘুমায় যাই। আমি মানে ঘুমায় যাওয়ার পর ও যে হাত কাটে, তখন আমি দেখি যে হাত কাটে ব্লাড ব্লিডিং হইতেছে। তারপর আমি ওটার ওয়াশ টস করে মুছে টুছে দিয়ে ব্যান্ডেজ দিয়ে আমার কাছে, তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে আসলে মনে হয় ও ইচ্ছাকৃত ভাবে কাজটা করেনি, করলে কি আমার কষ্ট পাওয়াতে কি ও হাত কাটতো। তারপরে ও এখানে থাকি, 4-5 দিন থাকি, আমরা খুব এনজয় করি। তারপর এনজয় করলেও ওর মধ্যে একটা মানে কনফিউশন থাকে। আমার মনের মধ্যে তো সবসময় একটা ইয়ে যে আমি কি করতেছি, কোথায় যায় দাঁড়াবো আমার জীবনটা, আমি কি করতেছি এটা। আর আমার মনে হয় যে আমার চোখ বুঝলে শুধু আমি ওরে ফিল করতে পারি, আর কিছুই না। তখন আমি ফিল করতে পারতেছিলাম যে ও যদি যতটা খারাপই হোক আর যতটা পড়াশোনা না করুক, যাই করুক, তারপর আমার মনে হয় যে আমার জন্য ওরে প্রয়োজন। আমি এটা ফিল করতেছি, খুব ফিল করতেছি। হ্যাঁ, আমি দেখি যে ও খুব কান্নাকাটি করতেছে। তো আমি ওরে জিজ্ঞাসা করি যে কেন কান্নাকাটি করতেছো, তখন ও আমার বলতেছে যে আমি তোমার অনেক লাভ করি, অনেক ভালোবাসি, কিন্তু বাট যদি আমি তোমার না পাই এজন্য অনেক কান্নাকাটি করে ও, যে আমি তো আমার ফ্যামিলির কিছুই জানিনি যে এরকম ইয়ে করতেছি। এর মধ্যে আমরা হিমছড়ি, মহেশখালী অনেক জায়গায় ঘুরি, খুব এনজয় করি। তার মধ্যে আমার মনের মধ্যে সবসময় একটা ও আমার জিজ্ঞাসা করতো কি চিন্তা করো তুমি, এত কি চিন্তা করো। তারপর আমি বলতে পারতাম না যে আমি এই ব্যাপারটা চিন্তা করতেছি। আমার মনের মধ্যে সবসময় ইয়ে হতো যে ও আমার ছেড়ে চলে যাবো তাহলে। তো তারপর আমরা ঢাকা চলে আসি। আসার সময় সারা বাসের মধ্যে আমি মানে খুব আমার পেইন ফিল হইতেছিল, পেটে অ্যাবডোমেনাল পেইন হচ্ছিল, আমার পেট ব্যথা করতেছিল প্রচুর। কেন যেন আমার খুব খারাপ লাগতেছিল, এবং আমার মনে হইতেছিল যে আমি জীবন থেকে মনে হয় অনেক কিছু হারাই ফেলতেছি। আস্তে আস্তেই মানে সারা রাত্র আমি ইয়ে করি যে আমি আর ওই বাসায় থাকবো না, যে যেভাবেই হোক আমার এই ওকে পাইতে হলে আমার এই ওয়েটা থেকে বের হয়ে আসতেই হবে যেভাবেই হোক। আমি কক্সবাজার যাওয়ার পরেই ওই ছেলেটা জানে যে আমি ওর সাথে কক্সবাজার গেছি বা ওর সাথে আমার রিলেশন। শুনে তখন যে মানে দারোয়ান, তারপরে এলাকার লোকজন বলে যে আপনাদের বাসায় যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তো ওই ছেলেটার সাথে রিলেশন। তখন ও সবাই পাবলিশ করতে থাকে যে আমি ওর ওয়াইফ, এটা পাবলিশ করতে থাকে। তখন আমি কিছুই জানি না। তো আমি আসার পর আমি তো সকালবেলা এসে আমি দুপুরে এই বাসা থেকে বের হয়ে আসি। আপনার আগের হাজবেন্ডটা এখন পাবলিশ করতে শুরু করলো যে আপনি তার ওয়াইফ। বের হয়ে আসে, আমি ওরে ফোন দিই যে আমি বাসা থেকে বের হয়ে আসছি। পরে বলতেছে কেন তুমি বাসা থেকে বের হয়ে আসছো? আমি বলতেছি যে আমার পক্ষে ওই বাসা থাকা সম্ভব না। তখন আমি কিন্তু বলি নাই, শুধু একটু বলছি যে আমার পক্ষে ওই বাসা থাকা সম্ভব না। তো আসার পরে ও বলতেছে তাহলে এখন কোথায় যাবা? অনেক মানে ঘুরতেছি আমরা, কোথাও থাকার জায়গা ম্যানেজ করতে পারতেছি না। কি আসছে রুমেল? হ্যাঁ, পরে আমরা ইয়ে করলাম, আমি আমার খালার বাসায় চলে যাই। তখন আমি ওরে প্রেশার ক্রিয়েট করতে থাকি যে তুমি তোমার ফ্যামিলিতে জানো, যেহেতু আমাদের মধ্যে রিলেশন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তো তুমি তোমার ফ্যামিলিতে জানো। তো প্রেশার ক্রিয়েট করার পরে ওর বোনেরে জানায়। তো
তো বোনেরা জানানোর পর ওর বোন আমার সাথে দেখা করার কথা বলে। তো ও এটা বলে না যে বিয়ে হয়ে গেছে, ওটা বলে না, জানতো যে পছন্দ করে। তো আমার ওর বোনের কাছে নিয়ে যায়, দেখাটা হয়, কথাটা হয়। পরদিন 15ই জুন ওর বার্থডে, ওর বার্থডেতে ওর বোনের বাসায় আমাকে ইনভাইট করে। ইনভাইট করার পর আমি ওর বোনের বাসায় যাই। সবাই খুব ইজি মাইনা নেয়, সবাই বুঝে না আসলে যে রিলেশনটা এত ডিপলি, যে কেউ বুঝে না, মনে করে যে হয়তো বা থাকবে কি থাকবে না, ফ্রেন্ডশিপ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম গার্লফ্রেন্ড বিষয়টা। বয়ফ্রেন্ড মাইনে নেয় ইজিলি। তো ওর বোনের বাসায় যাওয়ার পর ওই বাসায় দুপুরে আমি লাঞ্চ করি। লাঞ্চ করার পর বিকালে ওর বোনের হাজবেন্ড, ওর যে দুলাভাই, বিয়ে করে না, সাপোর্ট করে না। তো বিকালে আমি কেক টেক কাটার পর সন্ধ্যা রাত্রেও আমার দিতে আসে। তো দিতে আসার পর আমার খালতো ভাইয়ের সাথে ওর ইন্ট্রোডিউস হয়। ইন্ট্রোডিউস হওয়ার পর আমার খালতো ভাই ফিল করে যে এটা হলো কারণ যে ও ওই বাসা থেকে কেন চলে আসছে। এটা হলো আমার খালতো ভাইয়ের সাথে আমার আগে যে হাজবেন্ড ছিল ওর সাথে খুব ভালো রিলেশন ছিল। আমার খালতো ভাই করে কি ব্যাপারটা আমার ফ্যামিলিতে জানিয়ে দেয়। আমার বাড়ি থেকে আমাকে ইমিডিয়েট বাড়িতে যাওয়ার জন্য ফোন করে, আমার আব্বু অসুস্থ।